সুপ্রিয় বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম আপনাদের কাছে অ্যান্থনি মাসকারেনহাসের দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থটি নিয়ে। আজকে পাঠ করব দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থটির পাকিস্তানি শাসক চক্রের বিশ্বাসঘাতকতা এই অংশটির অবশিষ্টাংশ। 1948 সালের 11 সেপ্টেম্বরে কায়েদে আজম যখন মারা গেলেন, নিচের সারির লোকেরা যারা উত্তরাধিকারী হলেন তারা জিন্নাহ সাহেবের স্বৈরাচারী হাবভাব রপ্ত করে নিতে দ্বিধা করলেন না। কিন্তু জিন্নাহ সাহেব তার কর্তৃত্ব জাহির করেছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, আর অন্যদের ছিল স্বার্থপরতার উদ্দেশ্য। তারা রাজনীতির পাকে জড়িয়ে গেলেন। সমস্যা স্থায়ীভাবে প্রাদুর্ভূত হল। পাকিস্তান টাইমসে তারিক আলীর একটি উদ্ধৃতি থেকে এই অবস্থার সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। তিনি বলছেন, সবসময়ই শাসক শ্রেণীর জাতীয় বিষয়াদি বিশেষ নোংরা পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন এবং সময়ের নিয়মানুবর্তিতা মাফিক সেটা তারা করেছেন। অসংখ্য কায়েমি স্বার্থবাদী মহল থেকে যে চিৎকার উঠত তা জনগণের মুক্তির জন্য নয় বা নতুন বৃহত্তর গণতন্ত্রের জন্য নয়, সেটা ছিল বৃহত্তর একনায়কত্বের জন্য। এই বিস্তৃত একনায়কত্বের প্রয়োজন ছিল ব্যক্তি ও প্রাদেশিক পর্যায়ে একীভূত করে আকাঙ্ক্ষা পূরণের জন্য। এসবের মুখ্য উপাদান ছিল সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থা, সংরক্ষণ এবং কৃষি থেকে মোটা আয় আদায়, একচেটিয়া পৃষ্ঠপোষকতা যা থেকে ভাগ্যবানদের অর্থনীতিতে লোভের সামাজিক উপযোগিতা আদায়ের সৌভাগ্য সৃষ্টির অধিকার। পাঞ্জাবের ছিল উভয় ক্ষেত্রের খুঁটির জোরের প্রাবল্য। এখানে ছিল বৃহত্তম প্রভাবশালী এবং বোধহয় শিক্ষিত ভূস্বামীরা। পাঞ্জাবিদের অনেকেই ছিলেন এই ভূস্বামী পরিবারের বংশধর। আবার এরাই ছিলেন সিভিল সার্ভিসের মেরুদণ্ড এবং সামরিক বাহিনীর ক্যাডারভুক্ত উঁচু পর্যায়ের অফিসার। ব্যক্তিগত পাঞ্জাবি স্বার্থ অবশ্যম্ভাবী রূপে অধিকৃত হয়ে দখল বাঁধতে লাগল। উগ্র পাঞ্জাবি জাতীয়তাবাদী চারিত্রিক বৈশিষ্ট্য ক্ষমতার হ্রাস শক্তভাবে বাঁধতে তৎপর হয়ে উঠল। তারা অন্য কাউকে নিঃশ্বাস নিতে দেবে না। প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হবার পর আমাকে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে সোহরাওয়ার্দী এই তিক্ত মন্তব্য করেছিলেন, যদি এসব আকাঙ্ক্ষা অপরিহার্যরূপে বিরোধী হয়ে দাঁড়ালে তা হতো শুধু ব্যক্তি পর্যায়ে। এতে পাঞ্জাবি গোষ্ঠীর মৌলিক স্বার্থ ক্ষুণ্ণ হতো না, কিন্তু মার্শাল আইয়ুব খানের বহুত বড়াই করা পরিকল্পনাগুলো সহ পাকিস্তানের ভূমি সংস্কার এক হাস্যকর অনুকরণই হয়ে রইল। কৃষি আয়ের ওপর কোনো আয়কর কখনো বসানো হয়নি। এমনকি 1971 সালের জুনের সমস্যা সংকুল বাজেটেও প্রেসিডেন্ট ইয়াহিয়ার সরকার যখন পূর্ব বাংলার সামরিক অপারেশন চালাতে গিয়ে একরকম দেউলিয়া হয়ে পড়েছিল, তখনও কৃষিকর ধার্য করতে পারেননি। অথচ সাধারণ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সরকারি বিধিবিধান, নিয়ন্ত্রণ, পারমিট এবং উঁচু পর্যায়ের আমলাদের পৃষ্ঠপোষকতা আগের মতোই নিপুণভাবে বোনা ছিল। উল্লেখযোগ্য, ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং জেনারেল ইয়াহিয়া খান উভয়ে যে কয়েকশো ঘুষখোর আমলাদের চাকরিচ্যুত করেছিলেন, তারা অসৎ উপার্জন বহাল রাখার অনুমতি পেয়েছিলেন। এদেরকে আপনি রাজধানী ইসলামাবাদের ক্লাবে বা সুদূর করাচির সিন্ধু ক্লাবে যে কোনো দিন গল্ফ অথবা ব্রিজ খেলায় দেখতে পারেন। এদেরকে আপনি দেখবেন পাকিস্তানি সমাজের বাছাই করা লোকদের সঙ্গে। বর্তমান প্রশাসনের
সদস্যদের সঙ্গে, মত বিনিময় ও হাসির উচ্ছ্বাসের মধ্যে। অন্যান্য সভ্য সমাজে সরকারের দুর্নীতিকে খুব কমই এমন উদারভাবে গ্রহণ করতে দেখা যেত। এই ব্যক্তি আকাঙ্ক্ষা পূরণের বিরোধে সময় সময় রাজনৈতিক হুল্লোড়ে নটের পরিবর্তন হয়েছে, কিন্তু পটের পরিবর্তন হয়নি। আর যা ছিল গণতান্ত্রিক অনুশীলন থেকে সম্পূর্ণভাবে মুক্ত এক অবস্থা। এই বিষয়টি রেকর্ড করার মতো যে বিগত 11 বছর পাকিস্তানের তথাকথিত সংসদীয় সরকারের 7 জন প্রধানমন্ত্রীকে হয় হিংসাত্মক উপায়ে নতুবা সামরিক আমলাচক্রের আদেশে অপসারণ করা হয়েছে। নির্বাচনী পদ্ধতিতে কখনো সরকার পরিবর্তন হয়নি। প্রথম প্রধানমন্ত্রী নওয়াবজাদা লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডির এক জনসভায় রহস্যজনকভাবে নিহত হলেন। এ বিষয়ে আগেই বলেছি। তার নিহত হবার সন্তোষজনক ব্যাখ্যা কখনোই দেওয়া হয়নি। সময়ে সময়ে বলা হয়েছে তিনি পাঞ্জাবি চক্রান্তে নিহত হয়েছেন। এটা সত্যি হতেও পারে কিংবা নাও হতে পারে, তবে এ কথা সঠিক তার স্পষ্টভাষিণী বিধবা পত্নী বেগম লিয়াকত আলী খান এবং 2 জন প্রধানমন্ত্রী গুলি চালানোর গোলমেলে প্রশ্নোত্তরগুলোর উত্তর পেতে ব্যর্থ হয়েছেন। খাজা নাজিমুদ্দিন, যিনি লিয়াকত আলী খানের স্থলাভিষিক্ত হলেন, তিনিও পাঞ্জাবি গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের দ্বারা অপসারিত হলেন। পরবর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া, যিনি রাজনৈতিক ক্ষেত্রে ছিলেন অপরিচিত, তাকে ওয়াশিংটনের রাষ্ট্রদূত পদ থেকে ডেকে এনে রাজকীয়ভাবে গদিনাসীন করা হলো। পরে তিনি আমাকে বলেছিলেন তার ছিল জারজ তুল্য চাকুরি। পদ থেকে অপসারণের ভয় দেখিয়ে তাকে দিয়ে তার মন্ত্রিসভা পুনর্গঠিত করানো হয় এবং এই অপমান যেন তার জন্য যথেষ্ট হয়নি ভেবে কয়েক মাস পরেই আবার রাষ্ট্রদূতের পদে ফেরত পাঠানো হয়। মুহাম্মদ আলী কখনোই পরিষদ বিতর্কে পরাজিত হননি, একমাত্র তার দলীয় লোকেরাই তাকে উৎখাত করেছেন। যদিও চৌধুরী মুহাম্মদ আলী একজন অন্তর্গোষ্ঠীয় সদস্য, তবু সহকর্মীদের কাছে উচ্চাভিলাষী হিসেবে তিনি প্রমাণিত হলেন। তারা ভাবলেন তাদের অবস্থান একজন সর্বাত্মক ক্ষমতা লাভেচ্ছুকের দ্বারা বিপদ সংকুল হতে পারে। সেজন্যই তাকে জোর করে অপসারিত করে তারা সোহরাওয়ার্দীর পক্ষে আনুগত্য দেখালেন। ইতোমধ্যে সোহরাওয়ার্দী প্রেসিডেন্ট মির্জা ও সামরিক বাহিনীর সঙ্গে ঐকমত্যে পৌঁছে গেছেন। পরিষদে সোহরাওয়ার্দীর আওয়ামী লীগের সংখ্যালঘু প্রতিনিধিত্ব ছিল। সেজন্য তিনি প্রেসিডেন্ট মির্জার খেয়ালের হাতে বন্দী হলেন। যখনই তিনি তার অবস্থান প্রতিষ্ঠিত করতে চাইলেন, তখনই অভদ্রভাবে পায়ের তলার গালিচা সরিয়ে নেওয়া হয়। এবারে মুম্বাইয়ের একজন ব্যারিস্টার AI চন্দ্রিগড় ম্যাড হ্যাটার্স নাচে কিংবা উন্মুক্ত নাচে যোগ দিতে এলেন। আরেকজন মাত্র 40 দিন ক্ষমতায় থেকে মালিক ফিরোজ খান নুনের জন্য পথ করে দিলেন। এই পাঞ্জাবি সামন্ত ভূস্বামী পূর্ব বাংলার গভর্নর হিসেবে ভাষা আন্দোলনের প্রাথমিক অবস্থায় আনাড়ির মতো এই জটিল বিষয়টি হস্তক্ষেপ করে তার সুনামের যথেষ্ট ক্ষতি করেছেন। কিন্তু সেসব ভুলে গিয়ে 1957 সালে শাসক গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটবার প্রয়োজনে আবার তাকে ফিরিয়ে আনলেন। ফিরোজ নুনকে প্রধানমন্ত্রীর পদে ডাকা হলে খুশিতে ডগমগ হয়ে উঠলেন। যদিও লেডি ভিকারুন্নেসা নুন এর আশঙ্কা ছিল গুরুতর। তার স্বামী
শপথ নেবার 1 ঘন্টা পূর্বে আমাকে বলেছিলেন, এসব বড় চাকরি, এর ব্যাপারে আমি সবসময় বড় উদ্বিগ্ন থাকি। এগুলোর সব সময় দুঃখজনক পরিণতি ঘটে। আমি আশা করি এবার হয়তো তা হবে না। হ্যাঁ, তিনি বলেছিলেন, এসব বড় চাকরির ব্যাপারে আমি সবসময় উদ্বিগ্ন থাকি। এগুলোর সব সময়ে দুঃখজনক পরিণতিই ঘটে। আমি আশা করি এবার হয়তো তা হবে না। হ্যাঁ, এই ভদ্র মহিলার অনুমান সঠিক হলো। আবার বিদ্যুৎ ঝলসে উঠল। এবার কেবল নুনের ব্যক্তিগত পরাজয় নয়, এবার ঘটল জাতীয় দুর্যোগ। 1958 সালের 7 অক্টোবর বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের 6 মাসেরও কম সময়ে এর আগে সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে জেনারেল মোহাম্মদ আইয়ুব খান প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদকে পদাঘাতে উল্টে দিয়ে প্রকাশ্য স্বৈরতন্ত্র যুগের প্রতিষ্ঠা করলেন। অবশেষে ঘাপটি মারা দানব গুহাবহ থেকে বের হয়ে এলো। হ্যাঁ, অবশেষে ঘাপটি মারা দানব গুহাবহ থেকে বের হয়ে এলো। এ ধরনের রাজনৈতিক বিকাশ পরিশেষে এই ধরনের সর্বনাশী ডেকে আনে তা প্রমাণিত হলো। এমনকি পাকিস্তানি গণতন্ত্রের ভণ্ডামি যা বছরের পর বছর টিকেছিল, সেটুকু শেষ করে দিয়ে সামরিক আমলাতান্ত্রিক চক্র জনগণকে তার শোষকের মুখোমুখি দাঁড় করালো। পরবর্তী 10 বছর পাকিস্তানকে এক নির্দয় শাসনে শাসিত হতে হলো। লর্ড অ্যাক্টনের অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি। এই অপরিমিত ক্ষমতা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে। উক্তি উপস্থাপন পাকিস্তানের আগে খুব ব্যবহার হয়েছে। আইয়ুবের ক্ষমতার প্রধান যন্ত্র হিসেবে ব্যবহৃত সামরিক আমলাতান্ত্রিক চক্রের স্বপ্নাতীতভাবে প্রাধান্য লাভ করল। দাসত্ব, মোসাহেবি এবং ঘুষের নানাবিধ সংস্করণ জাতীয় জীবনের দৈনন্দিন হালচলের প্রথা হয়ে দাঁড়িয়েছিল। সত্যিকার রাজনৈতিক পেশাগত ব্যবসা ও আমলাতান্ত্রিক সাফল্য ধারণাতীত হয়ে যাবে যদি না সঠিক স্থানে প্রয়োজনীয় মাখন মাখানো হয়। জনগণের এইরূপ দুর্বিষহ গ্লানিকর অধঃপতন আর কখনো হয় নাই। প্রভূতোষণ ও তৈলমর্দন অতীতে জনগণ এই ধরনের অপমানকর পরিস্থিতিতে কখনোই ছিল না। এই হলো পাকিস্তানের গণতান্ত্রিক ঐতিহ্যের স্বচ্ছ নমুনা। হ্যাঁ, প্রভূতোষণ ও তৈলমর্দন অতীতে জনগণ এ ধরনের অপমানকর পরিস্থিতিতে কখনোই ছিল না। এই হলো, হ্যাঁ, এটাই হলো পাকিস্তানের গণতান্ত্রিক ঐতিহ্যের স্বচ্ছ নমুনা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকের পাঠ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিন নতুন পর্ব, নতুন পাঠ নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।